আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে কালকে আমরা আশাপূর্ণা দেবী রচিত যে জ্ঞানচক্ষু তোমাদের যে ছোট গল্পটা রয়েছে তার বিষয়বস্তু আমরা আলোচনা করেছিলাম, যাতে তোমরা একটু হলেও রিলেট করতে পারো পড়াটার সাথে। তা আজকে আমরা এর ভিতরে যে শর্ট কোশ্চেন, ঠিক আছে, এর ভিতরে যে এমসিকিউ, এসএকিউ, ঠিক আছে, এই প্রশ্নগুলো রয়েছে এগুলো কেমন টাইপের আসবে, যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো, সেই কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আলোচনা করব, যা আমি বলেছিলাম যে এর পরবর্তী ভিডিওতে আমি সেই শর্ট কোশ্চেনগুলো নিয়ে আসব। তা চলো, যে এর ইম্পর্ট্যান্ট যে এমসিকিউগুলো হতে পারে, ঠিক আছে, যে এমসিকিউগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় 2021-এ আসার চান্স রয়েছে, সেইগুলো সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, 1 নম্বরের যে এমসিকিউ প্রশ্নটা হলো, সেটা হচ্ছে জ্ঞানচক্ষু ছোট গল্পের উৎস। আশাপূর্ণা দেবীর কুমকুম নামক ছোটদের গল্প সংকলন থেকে এই জ্ঞানচক্ষু ছোট গল্পের উৎস হয়েছে। 2 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু শব্দের অর্থ কী? জ্ঞানচক্ষু শব্দের অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি। 3 নম্বর প্রশ্ন, তপনের প্রথম গল্প লেখা হয়েছিল হোম টাস্কের খাতায়। 4 নম্বর প্রশ্ন, লেখকরা হলেন একেবারেই নিছক মানুষ। 5 নম্বর প্রশ্ন, এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি হলো তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে, এটাই হচ্ছে অলৌকিক ঘটনাটি। 6 নম্বর, তপন ছাদে উঠে গিয়ে যা করে তা হলো শার্টের তলাটা তুলে চোখ মুছে। 7 নম্বর প্রশ্ন, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ল। কোন কথাটা? কোন কথাটা? এখানে কথাটা হচ্ছে কারেকশনের কথা। 8 নম্বর প্রশ্ন, তপনের লেখা গল্পটি প্রকাশিত হয়েছিল কোথায়? হয়েছিল প্রকাশিত সন্ধ্যাতারা পত্রিকায়। 9 নম্বর প্রশ্ন, গল্প লেখার জন্য তপন যেখানে গিয়েছিল, কোথায় গিয়েছিল? 3 তলার সিঁড়িতে। 10 নম্বর প্রশ্ন, তপন তার গল্পটি লিখেছে, সে কি গল্প লিখেছিল? স্কুলের ভর্তির অভিজ্ঞতা নিয়ে গল্প লিখেছিল। 11 নম্বর প্রশ্ন, তপনের গল্পের বিষয়ে যিনি মৃদু মৃদু হেসেছিলেন, কে মৃদু মৃদু হেসেছিলেন? ছোট মেসো। 12 নম্বর প্রশ্ন, তা না হইলে ফট করে একটা লিখল। উক্তিটির বক্তা কে? মানে উক্তিটির বক্তা হলেন বাবা। 13 নম্বর প্রশ্ন, ছোট মাসি চায়ের সাথে খেয়েছিলেন, মানে ছোট মাসি চায়ের সাথে কি খেয়েছিলেন? ছোট মাসি চায়ের সাথে খেয়েছিলেন ডিম ভাজা। এই যে 13টা এমসিকিউ হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের আসার চান্স রয়েছে মাধ্যমিকে, ঠিক আছে। এইবারে এই 13টাই খুবই ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। এরপর আমরা দেখে নেব, চলো, এসিকিউ। এসিকিউ যে রয়েছে, এসিকিউ বলতে তোমার ওই ডিরেক্ট অ্যান্সার, প্রশ্ন থেকে অ্যান্সার, সেগুলো আমরা একটু দেখে নিই। সেখানে আমরা 1 নম্বর প্রশ্ন দেখতে পাই, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের? এর উত্তর হলো, লেখকরা যে তপনের বাবা, ছোট মামা, মেজ কাকুর মতোই সাধারণ মানুষ, এই বিষয়ে তপনের মনে সন্দেহ ছিল, যা তার নতুন মেসমশাইকে দেখে সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায়। 2 নম্বর প্রশ্ন, তপনের গল্প কোন পত্রিকাতে ছাপতে দেওয়া হয়েছিল? আমরা জানি যে তপনের গল্প সন্ধ্যাতারা নামক পত্রিকাতে ছাপতে দেওয়া হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, তপনের লেখা প্রথম গল্পটির নাম কি?
তপন যে প্রথম গল্পটি লিখেছিল তার নাম হচ্ছে কি প্রথম দিন। 4 নম্বর প্রশ্ন, একেবারে নিছক মানুষ। কাকে নিছক মানুষ বলা হয়েছে? দেখো, এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে লাইন তুলে যে একেবারেই নিছক মানুষ, তোমরা কি করবে, তোমরা প্রথমে লিখবে যে এটা কোন পড়া থেকে এসেছেন, এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। আমরা এর উত্তরে কি লিখতে পারি যে আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু নামক ছোট গল্প থেকে গৃহীত এই উক্তিতে তপনের ছোট মেশোকে নিছক মানুষ বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, লেখক মানে তপন কি বুঝেছিল? দেখো, লেখক মানে তপন কি বুঝেছিল, এর উত্তর হচ্ছে লেখক মানে তপন বুঝেছিল কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই তিনিও অত্যন্ত সাধারণ এক মানুষ। দেখো, তোমরা যদি এখানে এর উত্তরটা এইভাবে লেখো যে তপন বুঝেছিল যে লেখক হচ্ছে সাধারণ মানুষের মতো না, আসে একটু আলাদা টাইপের, এর উত্তর কিন্তু এটা না। অনেক ছেলে বা অনেক ছাত্রছাত্রীরাই কিন্তু এরকম অ্যান্সার দিতে পারে, কিন্তু এর অ্যান্সারটা এরকম যদি দাও তাহলে এর প্রশ্নটা হতো এরকম যে লেখক মানে তপন কি জানতো বা ওর আইডিয়ায় কি ছিল ওটা, কিন্তু পরবর্তী সময়ে কি বুঝেছিল, সে যখন তার মেসমশাইকে দেখে তখন সে বুঝেছিল যে এ লেখক, আমার সামনে এক জলজীবন্ত লেখক দাঁড়িয়ে আছে, সে কিন্তু আর 4টি মানুষের মতোই। এটাই হচ্ছে তার অ্যান্সার। ঠিক আছে। 6 নম্বর যে প্রশ্ন আমরা পাই, ছোট মেশো সম্পর্কে তপনের বক্তব্য কি ছিল? ছোট মেশো সম্পর্কে তপনের বক্তব্য ছিল রত্নের মূল্য জহুরির কাজেই, রত্নের মূল্য জহুরির কাছেই, এইটাই ছিল তার বক্তব্য। আমরা 7 নম্বর যে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেই ইম্পর্টেন্ট প্রশ্নটা একটু দেখে নিই যে তোমার গল্প তো দিব্যি হয়েছে, কে কাকে এ কথা বলেছেন? তাহলে আমরা দেখে নিই উত্তরটা যে আশাপূর্ণ দেবী রচিত জ্ঞানচক্ষু নামক ছোট গল্প থেকে প্রশ্ন উদ্ধৃত লাইনটি নেওয়া হয়েছে। এই কোথা থেকে নেওয়া হয়েছে এটা দিলে একটু প্যারা চেঞ্জ করে দিলে, তারপরে প্যারা চেঞ্জ করে এর উত্তরটা কি লিখবে, এখানে তপনের ছোট মেশো তপনকে বলেছে তোমার গল্প তো দিব্যি হয়েছে। ব্যাস, কমপ্লিট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন, তপনের ছোট মেশো তপনের গল্প পড়ে কি বলেছিল? তপনের ছোট মেশো তপনের গল্প পড়ে বলেছিল যে তপনের গল্প বেশ সুন্দর হয়েছে, একটু কারেকশন করে দিলেই প্রকাশ করা সম্ভব। এরপর এটা হচ্ছে সত্যি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই 9 নম্বর যে প্রশ্নটা বলতে চলেছে সত্যি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা, সে আহ্লাদ খুঁজে পাওয়া যায় না, আহ্লাদিত হতে না পারার কারণ কি? মানে ব্যাপারটা কি, তুমি যদি মনে করো যে কোনো একটা জিনিস তোমার প্রকাশিত হবে, সেইটা তোমার একটা মনের ভিতরে আনন্দিত হওয়ার কথা তোমার, কিন্তু কি হচ্ছে সেখানে তুমি আনন্দিত না হয়ে তুমি দুঃখ পাচ্ছ, সেই জিনিসটা হবার কারণ কি? এখানে দেখো এর উত্তরটা হচ্ছে এটাই যে যেখানে তপনের গল্প নিয়ে আলোচনা হওয়ার প্রয়োজন, সেখানে তা না হয়ে তপনের নতুন মেশোর মহত্বের কথাই আলোচিত হচ্ছিল। এ কারণেই তপন প্রথম গল্প প্রকাশের আনন্দে আপ্লুত হতে পারেনি। এটা সত্যি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। 10 নম্বর যে প্রশ্নটা হচ্ছে সেটা দেখো। 10 নম্বরের প্রশ্ন হলো যে তপনের লেখা ছাপার বিষয়ে তার মাসি স্বামীকে কি বলেছিলেন? দেখো কি বলেছিলেন, যে তপনের লেখা ছাপার বিষয়ে তার মাসি স্বামীকে বলেছিলেন যদি তিনি তপনের লেখাটা ছাপিয়ে দিতে পারেন তবে তা মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। ঠিক আছে। এরপরে আমরা যে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রয়েছে 11 নম্বরের প্রশ্ন, সেটা একটু দেখে নিই। তপনের গল্প ছাপানোর প্রসঙ্গটি কোথায় আলোচিত হয়? কোথায় আলোচিত? দেখো ওদের যে প্রসঙ্গের ব্যাপারটা হয়েছিল যে তপন গল্প লিখবে, সেই বিষয়টি কোথায় আলোচিত হতো? সেটা আলোচিত হতো যে বিকেলে চায়ের টেবিলে তপনের গল্প ছাপানোর বিষয়টি আলোচিত হতো বা আলোচিত হয়।
আমাদের 12 নম্বর যে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই 12 নম্বরের প্রশ্নের দিকে যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাই যে সবাই তপনের গল্প শুনে হেসেছিল, কিন্তু কেন হেসেছিল? হাসার কারণ হচ্ছে এটাই যে তারা যখন চায়ের টেবিলে তপনের গল্পের কথা শুনে, যে বিকেলবেলা, উত্তরটা হচ্ছে এটাই যে বিকেলবেলা চায়ের টেবিলে তপনের গল্পের কথা শুনে আসলে সেটি গল্প কিনা এই বিষয়ে মনে করে করে প্রত্যেকেই হেসেছিল। ঠিক আছে, এটা টোটাল 12টা। এরপরে আমি আরও বলছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। তাহলে 13 নম্বর যে প্রশ্ন, 13 নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই, কিন্তু মেসো বললেন, মেসো কি বললেন? এর উত্তরটা হবে যে তার মেসো বললেন যে তপনের হাত আছে, চোখ আছে, তার গল্প নিঃসন্দেহে ভালো। ঠিক আছে, এরপর আমরা চলে যাই 14 নম্বর প্রশ্নে। দেখি যে 14 নম্বর প্রশ্ন, তপনের বয়সের ছেলেমেয়েরা কি লেখে? দেখো, তপনের বয়সের ছেলেমেয়েরা কি লেখে আমরা গল্পে দেখতে পেয়েছি। রাজারানীর গল্প লেখে, অ্যাক্সিডেন্টের গল্প লেখে, না খেতে পেয়ে মারা যাওয়ার গল্প লেখে। এই ধরনের তারা গল্প সাধারণত লেখে থাকে। এরপরে আমরা 15 নম্বর যে প্রশ্ন, সেই 15 নম্বর প্রশ্নে 15 নম্বর প্রশ্নে আমরা একটু যাই যে এই কথাটাই ভাবছে তপন। কোন কথাটা ভাবছে? এখানে এই কথাটাই ভাবছে তপন, এখানে কোন কথাটা ভাবছে? সেই কথাটা হলো ছেলেবেলা থেকেই রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তাও পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো আর বাকি নেই। এই কথাটাই আসলে তপন ভাবছিল। 16 নম্বর প্রশ্নটা হচ্ছে, আমরা দেখিনি যে লেখার পর যখন পড়ল, গল্প পড়ে কার কি প্রতিক্রিয়া হয়েছিল? এখানে তপন তার নিজের গল্প নিজেই পড়েছিল। ঠিক আছে, কার কি মানে এখানে তপনের কথা বলা হয়েছে। তার প্রতিক্রিয়া কেমন ছিল? তার প্রতিক্রিয়া ছিল যে তার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল এবং মাথার চুলগুলো খাড়া হয়ে গিয়েছিল। ঠিক আছে, এরপরে আমরা একটু 17 নম্বর যে প্রশ্ন, সেই 17 নম্বর প্রশ্নটা একটু দেখি যে ও মা, এ তো বেশ লিখেছিস রে, কে কাঁধকে এ কথা বলেছিল? এখানে আমরা দেখতে পাই যে ছোট মাসি তপনকে উদ্দেশ্য করে কথাটা বলেছিল। ঠিক আছে, 18 নম্বর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে যে বাড়িতে তপনের কি নাম হয়েছে? সে যখন সেই লেখালেখির কাজ শুরু করেছিল তখন তাকে বাড়ির সকলে যে নামগুলো দিয়েছিল সেই নামগুলো হচ্ছে কবি, সাহিত্যিক এবং কথাশিল্পী। ঠিক আছে, এরপরে 19 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে তপনকে তার বাড়ির লোকেরা ঠাট্টা করে কি বলেছে? ঠিক আছে, তপনকে তার বাড়ির লোকেরা ঠাট্টা করে বলেছে তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। তাহলে উত্তরটা কি? যে তপনকে তার বাড়ির লোকেরা ঠাট্টা করে বলেছে তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। ঠিক আছে, তাহলে 19 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা দেখি 20 নম্বর প্রশ্নের 20 নম্বর যে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু পড়ার চান্স খুবই। ঠিক আছে, এর প্রশ্নটা হচ্ছে এমন সময় ঘটল সে ঘটনা। কোন ঘটনার কথা বলা হয়েছে? এখানে ওই ঘটনার কথা বলা হয়েছে যে তপনের সন্ধ্যাতারা পত্রিকায় তার লেখা গল্পটি প্রকাশিত হওয়ার ঘটনাটি। ঠিক আছে, সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখার যে বিষয়টি সেটি প্রকাশিত হবে সেই ঘটনাটি এখানে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের 20 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা চলে যাই সরাসরি 21 নম্বর প্রশ্নে। ঠিক আছে, 21 নম্বর প্রশ্নে দেখা যাক যে বুকের রক্ত ঝলকে উঠে। কার কেন বুকের রক্ত ঝলকে উঠে? এখানে তপনের বুকের রক্ত ঝলকে উঠে কেননা সন্ধ্যাতারা নামক পত্রিকায় প্রকাশিত হওয়ায়, মানে ঘটনাটা হচ্ছে যে এখানে তপনের বুকের রক্ত ঝলসে উঠে এই কারণেই যে তার লেখা সন্ধ্যাতারায় প্রকাশিত হয়েছে। এই কারণেই তার সন্ধ্যাতারায় এটা তার বুকের রক্ত ঝলসে উঠছে। ঠিক আছে, এরপরে আমরা যাই
যে 22 নম্বর যে প্রশ্ন, 22 নম্বর প্রশ্নটা হচ্ছে যে সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে থাকা লেখা ও লেখকের নাম কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কি আমরা দেখতে পাই যে সূচিপত্রে থাকা লেখকের নাম হচ্ছে শ্রী তপন কুমার রায় এবং লেখার নাম হচ্ছে অর্থাৎ গল্পের নাম হচ্ছে প্রথম দিন। ঠিক আছে, তাহলে আমরা 22 নম্বর যে প্রশ্ন সেটাও অতিক্রম করলাম। ঠিক আছে, এরপরে ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেটা হচ্ছে তোমার 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নটা হচ্ছে কি যে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটার কথা বলা হয়েছে এখানে? এখানে কথাটা হচ্ছে ওটাই যে তপনের মেশোর কারেকশনের কথাটা। ঠিক আছে, এখানে তপনের মেশোর কারেকশনের কথাটা চারিদিকে ছড়িয়ে পড়ে, এই কথাটি বলা হয়েছে। ঠিক আছে, এরপরে আমাদের ইম্পর্টেন্ট একটা অন্তিম প্রশ্ন। ঠিক আছে, অন্তিম 24 নম্বর অন্তিম প্রশ্ন, বোবার মতো বসে থাকে, কে কেন বোবার মতো বসে থাকে? এখানে আমরা দেখেছি যে আশাপূর্ণ, উত্তরটা হচ্ছে যে আশাপূর্ণ দেবী রচিত জ্ঞানচক্ষু নামক গল্পে নিজের নামে প্রকাশিত অথচ মেশোর কারেকশন করার গল্পটি পড়ে তপন বোবার মতো বসে থাকে। ঠিক আছে, এই যে টোটাল 24টি সরাসরি প্রশ্ন এবং 13টি যে এমসিকিউগুলো দিলাম, এগুলো সত্যি খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমাদের এইবারে 2021 মাধ্যমিকের জন্য সত্যি খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা আলোচনা করব এর লং কোশ্চেন। ঠিক আছে, এর লং কোশ্চেন বেশি না, 2টো লং কোশ্চেন তৈরি করে দেবো আমি, 2টো লং কোশ্চেন তৈরি করে দেবো। এই 2টো লং কোশ্চেনই মানে এমনভাবে তৈরি করব যেখানে তোমাদের এই পড়া থেকে যেমনই প্রশ্ন আসুক, এই 2টো উত্তরকে যদি তোমরা ঠিকঠাকভাবে রিলেট করে যদি লিখে দাও, ঠিক আছে, এই 2টো উত্তরের ভিতরেই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার লুকিয়ে থাকবে। ঠিক আছে, তো ঠিক 2টো লং কোশ্চেন তোমাদের কি দেবো, এই 2টো লং কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক করো তো আমি মনে করি যে তোমরা এর থেকে যে প্রশ্ন লং কোশ্চেনগুলো আসবে সেই লং কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকটার অ্যান্সার তোমরা করতে পারবে। ঠিক আছে, তো অনেক বড় হয়ে গেল এটা। তো তোমাদের যদি আমি লং কোশ্চেনগুলো আলাদা একটা ভিডিও, তোমাদের 2টো লং কোশ্চেন, শুধু 2টো লং কোশ্চেনের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, সেটা আজকেও পেয়ে যেতে পারো, আবার কালকেও পেয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর একটা ব্যাপার হচ্ছে যে এর আগে যে জ্ঞানচক্ষু যে গল্পটা রয়েছিল, এই জ্ঞানচক্ষুর গল্পের আমি বিষয়বস্তুটা তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, তা তোমরা যদি চাও যে লাইন টু লাইন যে আমাদেরকে লাইন টু লাইন পড়ে পড়ে বুঝিয়ে দাও, তাতেও আমি কিন্তু রাজি আছি। তোমাদের যেমনভাবে সুবিধা হবে তোমরা আমাকে বলবে, আমাকে জানাবে কমেন্ট করে, আমি অবশ্যই তোমাদেরকে সেইভাবেই বুঝিয়ে দেবো। ঠিক আছে, যার যেখানে প্রবলেম, যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন, যার যেখানে প্রবলেম, যেমনই প্রবলেম হোক তোমরা আমাকে জানাবে। যে প্রশ্নের উত্তরে না পারো বা যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা জানাবে, আমি স্পেশালি একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের টেনশন করার কিছু নেই। এখানে তোমাদের মাধ্যমিকের ফুল সিলেবাস আমি কভার করব। ঠিক আছে, ফুল সিলেবাস প্লাস সাজেশন প্লাস লং কোশ্চেন, তোমাদের এবিটিএ ডাব্লিউবিটিএ সব কিছু কমপ্লিট হবে। ঠিক আছে, তো তোমরা চ্যানেলে থাকো, এখানে আমাদের ক্লাস। ঠিক আছে, এটা কেউ নয়, শুধু আমাদের ক্লাস। আমাদের ক্লাসে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। একসাথে মিলেমিশে আমরা এখানে সিলেবাস কভার করব এবং পরীক্ষাতে যেন ভালো রেজাল্ট করি তার আশা নিয়েই আমরা পড়াশোনা করব। ঠিক আছে, তা যদি ভালো লাগে তো থাকতে পারো, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো। ঠিক আছে, তা ঠিক আছে, চলো এর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে স্পেশালি আমি লং কোশ্চেনগুলো দিয়ে দেবো, যেখানে 2টো লং কোশ্চেন থাকবে, স্পেশালি 2টো লং কোশ্চেন। এই 2টো লং কোশ্চেনের ভিতরেই তোমরা এইখান থেকে আশাপূর্ণ দেবীর লেখা জ্ঞানচক্ষু যে পড়াটা রয়েছে, এখানের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। ঠিক আছে, তাও টেনশন নেওয়ার কিছু নেই। ঠিক আছে, সাথে আছি, তোমরাও সাথে থেকো, ভালো থেকো সবাই। ঠিক আছে, তো ঠিক আছে, চলো তাহলে কালকের পরবর্তী ভিডিওতে আসছি। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থাকো। ঠিক আছে, এনজয় করো এবং এনজয়ের সাথে সাথে পড়াশোনাও করো। ঠিক আছে, চলো।